দর্শক নিউজ 24 বিশেষ সাক্ষাৎকার অনুষ্ঠানে সঙ্গে রয়েছে আমি শুভ দেবনাথ আর আমাদের এদিনের অতিথি বিসিবি পরিচালক নাজমুল আবেদিন ফাহিম। তার সঙ্গে আমরা কথা বলব ক্রিকেট সহ বিভিন্ন বিষয় নিয়ে। ফাহিম ভাই, শুরুতে নিউজ 24 স্বাগতম আপনাকে। অনেক ধন্যবাদ। শুরুতেই জানতে চাও, বাংলাদেশ টেস্ট ম্যাচ খেললো, বিশেষ করে পাকিস্তান সিরিজের পরে বাংলাদেশের টেস্টে সেই ভালো খেলাটা দেখতে পাচ্ছি না। আপনার কাছে কী মনে হয়, কারণটা কি? আমার মনে একদম স্ট্রেট ফরওয়ার্ড যদি আমরা বলি যে আমাদের টপ অর্ডারের কনসিস্টেন্টলি যে ব্যর্থ হওয়ার যে ব্যাপারটা, সেটাই। পাকিস্তানও কিন্তু টপ অর্ডার যে খুব ভালো খেলেছে তা নয়, কিন্তু টপ অর্ডারের ব্যর্থতার পরেও তার বলের দিকে ব্যাটসম্যানরা ঘুরে দাঁড়ানোর কারণে কিন্তু আমরা একটা টেস্ট ম্যাচ জিতেছিলাম। আমার মানে টপ অর্ডারের ফেলিয়ারটা আমাদেরকে দারুণভাবে ভুগিয়ে চলেছে। বাংলাদেশের ব্যাটসম্যানের সেটও উইকেট দিয়ে আসছে, মিরাজকে দেখলাম, লিটনকেও দেখেছি। এই কারণটা কি মনে হয় আপনার কাছে? আমাদের মধ্যে তো একটা ধারণা আছে যে একটা সময় ব্যাটসম্যান ব্যাটিং করতে করতে হয়তো একটু সেট হয়ে গেল, তারপর সে তার মতো করে খেলতে পারে। কিন্তু সব কন্ডিশন, সব অপোজিশন কিন্তু সেটা করতে দিবে না। অনেক সময় কন্ডিশন থাকবে এমন যেখানে বলারদের জন্য অনেক সাহায্য থাকবে। অনেক সময় বিপরীত দলে এমন সব খেলোয়াড় থাকবে যারা যে কোনো কন্ডিশনে খুব ভালো বোলিং করতে পারে। এমন বেশ কিছু দল আছে যারা কিন্তু যে কোনো কন্ডিশনে কিন্তু বলাররা জ্বলে উঠতে পারে। সো তাদেরকে সমীহ করাটা খুব জরুরি। আমরা যদি ধরে নিই যে আমরা যেভাবে ঘরোয়া ক্রিকেটে খেলতে অভ্যস্ত সেভাবেই খেলবো, বা অ্যাভারেজ দলের বিরুদ্ধে যেভাবে খেলতে অভ্যস্ত সেভাবেই খেলতে পারবো, তা কিন্তু নয়। ঘরোয়া ক্রিকেটের সঙ্গে ইন্টারন্যাশনাল ক্রিকেটের পার্থক্য কতটা দেখেন, এবং এই পার্থক্যের কারণে কি ইন্টারন্যাশনাল মঞ্চে বাংলাদেশ ভালো কিছু করতে পারেন বলে আপনার কাছে মনে হয়? পুরো দায় যে ঘরোয়া ক্রিকেটে দেওয়া যায় তাও নয়। এখন যারা ক্রিকেট খেলছে জাতীয় দলে, তাদের মধ্যে অনেকেই আছে যারা 5 বছর 7 বছর এমনকি 10 বছর ধরে কিন্তু ইন্টারন্যাশনাল ক্রিকেট খেলছে। তো তাদের ঘরোয়া ক্রিকেটে হয়তো তারা অনেক কিছু শিখতে পারেনি বা সুযোগ পায়নি, কিন্তু এতদিনে ইন্টারন্যাশনাল যে অভিজ্ঞতা, সেটা থেকে তাদের কিন্তু একটা জায়গা আসা উচিত ছিল। ওয়েস্ট ইন্ডিজের সাথে ওয়ানডে সিরিজে আর চ্যাম্পিয়ন্স ট্রফিতে সাকিব আল হাসানকে আপনি চান কিনা, এবং তাকে এই দুই টুর্নামেন্টে খেলতে দিলে বাংলাদেশ ক্রিকেট কতটা উপকৃত হবে? না, দল তো ডেফিনেটলি খুব ব্যালেন্সড একটা দল হয় যখন সাকিব আল হাসানের মতো একজন খেলোয়াড় দলে থাকে, যে ব্যাটিং বলিং দুটোতেই কন্ট্রিবিউট করতে পারে এবং দল গঠনে ব্যাপারটা অনেক সহজ হয়ে যায়। সেই দিক দিয়ে চিন্তা করলে অবশ্যই তো প্রত্যেকেই চাইবে যে সাকিব আল হাসান যেন দলে থাকে, কিন্তু অনেকগুলো কারণেই সেটা এর আগেই রিসেন্টলি হয়ে ওঠেনি। এখনও হয়ে উঠবে কিনা আমি নিশ্চিত নই। বাট অবশ্যই ও যদি থাকতো, বা ওর মানের একজন খেলোয়াড় যদি আমাদের থাকতো যে ব্যাটিং বলিং দুটোতেই সমানে সমানে পারফর্ম করতে পারে, নাথিং কুড বি বেটার দ্যান দ্যাট। তামিম ইকবাল চ্যাম্পিয়ন্স ট্রফি খেলবে কি খেলবে না, এটি অনেক আলোচনা হচ্ছে। আপনারা বোর্ডে আছেন, সেটা পরিষ্কার করা দরকার কিনা আপনারা মনে করেন যে তামিম চ্যাম্পিয়ন্স ট্রফি থাকবে নাকি থাকবে না, এটা পরিষ্কার হওয়া দরকার কিনা? এটা ডিপেন্ড করবে অনেক কিছুর উপরে। ও অনেক দিন ধরে ক্রিকেট খেলছে না, ও হয়তো সামনেই আমরা ক্রিকেট খেলতে দেখব। আমি যতটুকু দেখেছি বা শুনেছি, NCL T20-তে ওর খেলার একটা সম্ভাবনা আছে। তারপর হয়তো BPL খেলবে। এসবের মধ্যে দিয়ে হয়তো একটা ধারণা করা যাবে কী অবস্থায় আছে। যখন চ্যাম্পিয়ন্স ট্রফির ব্যাপার আসবে তখন নিশ্চয়ই সিলেক্টর, প্লেয়ার, ইন্ডিভিজুয়াল প্লেয়ার সবাই মিলেই আলাপ আলোচনা হবে। এটা পরিষ্কার স্টেটমেন্ট আসা দরকার আছে কিনা আপনি কি মনে করেন যে তামিম ইকবাল খেলবে কি খেলবে না? কারণ বিষয়টা অনেক দিন ঝুলে আছে, দীর্ঘদিন ধরে ঝুলে আছে তামিমের খেলা না খেলাটা। না, কোনো কিছু ঝুলে নেই, কিন্তু এটা তো স্ট্রেট। যে এতদিন ধরে নিজেই খেলার মধ্যে ছিল না, খেলার আগ্রহ দেখায়নি। এখন ও খেলার আগ্রহ দেখালে সিলেক্টরও নিশ্চয়ই আগ্রহী হবে। বিচার বিবেচনা করার প্রশ্নটা তখন আসবে, যখন আসবে সেটা তখনই বোধহয় দেখা যাবে।